দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান এবং আমার সাথে আজ স্টুডিওতে আছেন দুজন অতিথি। একজন পাট দিয়ে তৈরি করেছেন অভিনব এক গাড়ি বুলবুল আহমেদ, আরেকজন আছেন পাটের সফল একজন উদ্যোক্তা রোকসানা পারভিন দীপু। শুরুতেই আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথি বুলবুল আহমেদের কাছে, যিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তিনি তৈরি করেছেন অভিনব এক গাড়ি। সরাসরি আমরা কথা বলবো বুলবুল ভাইয়ের সাথে। ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি পাট নিয়ে যে গাড়িটি তৈরি করলেন, এই চিন্তা ভাবনা কিভাবে আসলে আপনার মাথায় আসলো, আপনি কিভাবে এটি তৈরি করার উদ্যোগ নিলেন? পাটের যে কথাটা আমাদের মধ্যে আসছে, আমাদের পাট নিয়ে গবেষণা করা, পাট নিয়ে কোনো কিছু করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবেশ বাঁচানোর। যদিও পাট 100% বা 100 ভাগের মধ্যে কি পচনশীল, এবং আমার পরিবেশকে বাঁচানোর জন্য এমন কিছু করা প্রয়োজন যাতে কোনো আবর্জনা দ্বারা আমরা পরিবেশকে নষ্ট না করে ফেলি। সুতরাং সেই ক্ষেত্রে দেখতে পেলাম পাট আমাদের বিভিন্ন কাজে, এবং আমি যেই কাজে বর্তমানে নিয়োজিত আছি সেই কাজের মধ্যে পাট আমার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু প্রশ্ন থেকে যায় মানুষের মধ্যে, আসলে পাট দিয়ে আমরা কি করতেছি। পুরো বিশ্বকে দেখানোর জন্য পাটের ভূমিকা আমাদের কিভাবে রাখতেছে। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা বিগত বছরে বা বিগত অনেকগুলো বছরে কেউ এরকম কোনো কিছু চিন্তা করেনি। তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশে রাস্তার জন্য কিছু করা যাক। যদি আমাদের দেশের রাস্তায় চলাচল করা গাড়িগুলো রাস্তার অনুপাতে অত্যন্ত ভারী হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যদি গাড়ি হালকা করার জন্য প্লাস্টিকের ব্যবহার করি, সেই প্লাস্টিক সহজে পচতে চায় না। তার বিপরীতে আমাদের রাস্তা, আমাদের ফসলের জমি সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। যদিও আমি নিজেও একজন কৃষক, চাষ করি, যখন আমি আমার জমির অবস্থা অত্যন্ত খারাপ দেখতে পাই প্লাস্টিকের জন্য, অপচনশীল, আমার গাছের ক্ষতি, আমার কৃষির ক্ষতি, সেই ক্ষেত্রে যেটা আমি অনুসন্ধান করে দেখলাম, পাট এবং দেশীয় কাঁচামালের মধ্যে কি আমাদের নিজস্ব পরিচয় তুলে ধরার মতো কোনো কিছু আছে কিনা। সেই ক্ষেত্রে প্রথমভাবে আমি যেটা করলাম, পাট দিয়ে গাড়ির জন্য বডি তৈরি করার প্রচেষ্টা চালিয়ে দেখলাম, এবং সেটাতে প্রাথমিকভাবে সফলতা পাই। এই পাটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য আমি এর থেকে ভালো কোনো পন্থা বর্তমানে খুঁজে পাইনি। এই গাড়িতে আপনি কি কি ব্যবহার করেছেন? এই গাড়িতে ব্যবহার করা প্রথম স্টিল যেটা আসে, সেটা আমাদের দেশে চট্টগ্রামে, আমি যে স্থানীয় বর্তমানে অবস্থান করছি সেটা হচ্ছে চট্টগ্রাম শিপইয়ার্ড। সেখান থেকে আমরা যে কাটা যে লোহা পাচ্ছি, যেটা রিসাইক্লিং হচ্ছে, নতুন করে আবার নতুন নতুন রূপে লোহার পাইপ অথবা স্টিল তৈরি করা হচ্ছে। আমি দেখলাম সেটাতে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের স্টিলের মধ্যে অনেক শক্তিবর্ধক এটাতে টিকতেছে। তো সেই ক্ষেত্রে আমার লোহা, তারপর গাড়ির বডি হালকা করার জন্য, শক্তিশালী করার জন্য, পরিবেশ বান্ধব করার জন্য, সেই ক্ষেত্রে চেষ্টা করে দেখলাম যে আমাদের জন্য বা আমাদের দেশের রিপ্রেজেন্ট করার জন্য একটা পারফেক্ট প্রযুক্তি তৈরি করা যায় কিনা। এই মুহূর্তে আমাদের আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, যিনি একজন উদ্যোক্তা, আমাদের রোকসানা পারভিন দীপু আপা। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনি তো দীর্ঘদিন ধরে এই পাট পণ্য নিয়ে আসলে গবেষণা করছেন এবং নিজেও বেশ কয়েকটি পাটের যে মেলাগুলো হয়, বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্প মেলায় আপনারা অংশগ্রহণ করেছেন। তো একটু বলবেন আসলে কি কি তৈরি করছেন এখন আপনারা পাট দিয়ে? মূলত তো আমরা প্রায় 19 বছর যাবৎ পাট নিয়ে কাজ করছি। যদিও পাটের কিন্তু আমি জেডিপিসি, যেটা পাটের জন্য সারা বাংলাদেশে খ্যাত, ওনাদের আমি রিসোর্স পারসন, ট্রেনার, এসএমএ ফাউন্ডেশন রিসোর্স পারসন। ওখানে আমি জুটের উপরে মানে ডাইভার্সিফিকেশন অফ জুট বলে ভ্যারাইটিস প্রোডাক্ট তৈরি করি। যত নতুনত্ব আনা লাগে পাটের, তো আমি ডে বাই ডে নিজে আবিষ্কার করি। দেখা যায় বিভিন্ন দেশে, যেমন 27টা দেশে কিন্তু আমি পাটের উপরে কাজ করতে গিয়েছি, কোরিয়া, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। ওদের থেকেও কিছু নিয়ম কালেক্ট করে বর্তমানে আমি এটা দিয়ে প্যান হোল্ডার, যেগুলো আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি দেখানোর জন্য, গহনা, তারপর হচ্ছে ডোরবেল, এছাড়াও তো আমাদের শপিং ব্যাগ, যেগুলা আগে থেকে মানে প্রচলিত আছে, সেগুলো তো আমাদের থাকবেই, চলমান থাকবে। এছাড়া একদম জুট দিয়ে যে ঘরের পর্দা থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে, নিজের
কোটি, নিজের ড্রেস বানানো থেকে শুরু করে একদম সব কিছু, একদম মানে পারিবারিক যত ব্যবহার্য জিনিসগুলো রয়েছে আমরা প্রত্যেকটা জিনিস জুট দিয়ে তৈরি করে থাকি। আমি দেখলাম যে আসলে দীর্ঘদিন যদি কোনো কেউ জুট নিয়ে কাজ করে বা কোনো একটা বিষয় নিয়ে কাজ করে, সেটা কোনো মানে সে সেটার আবিষ্কারক হয়ে যায়। তো এভাবে আমি আমার যে মেয়েগুলা কাজ করছে আমাদের মিরপুর 6 প্রতিবেশী কুটির শিল্প, ওইখানে প্রত্যেকটা মেয়েকে এক একটা জুটের রানী বলতে হবে। মানে যদিও আমি তাদেরকে ট্রেন আপ করেছি, কিন্তু ওরা এত নতুন জিনিস তৈরি করছে যে প্রত্যেকটা জিনিস আমরা শুধু মেলায় সেল করি বললে ভুল হবে। এগুলো আমরা কোরিয়া দিচ্ছি, ফিনল্যান্ড দিচ্ছি, যুব উন্নয়ন অধিদপ্তরের মেলাগুলোতে দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনের মেলাগুলোতে দিচ্ছি। অনেক প্রোডাক্ট আসলে মানে আপনাকে কি বলবো, গড়ি থেকে শুরু করে মানি ব্যাগ থেকে শুরু করে মোট কথা একটা ছেলের যা ব্যবহার প্রয়োজন সব পার্ট দিয়ে হয়। এমনকি আপনার চশমার যে মানে ইয়েটা, সেইটাও জুট দিয়ে আমরা করছি, মানে একটু বৈচিত্র্যতার জন্য। আচ্ছা, আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই পাট শিল্পে অনেক বেসরকারিভাবে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার যে বিষয়টি বলা হচ্ছে আসলে সেইটি আপনারা কতটুকু পাচ্ছেন? সরকারি যদি আমরা আসলে সরকারি আসলে অবদান রয়েছে, একদম নাই বলবো না। যেমন জেডিপিসি আমাদেরকে নিয়ে প্রায় একটা মিটিং করে যে আরও কীভাবে ডেভেলপ করা যায়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর শুধু জুট না, যুব উন্নয়ন অধিদপ্তর হস্তশিল্প নিয়ে কাজ করে, ওখানের একটা অংশ হচ্ছে জুট। তখন ওনারাও এই বিষয়টা চায় যে মানে ওরা একটা সিএস ডেভেলপ করে, মানে একটা সাধারণত ইন্ডাস্ট্রি একটা কি আছে, একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনটা ফলো করে তারা জুটটারে মানে আরও ডেভেলপ করার জন্য মানে অনেক ফ্লাওয়ার তৈরি করছে। জুটের উপরে অনেক কিছু মানে সরকারকেও আসলে সরকার দায়িত্ব পালন তো করছি, তো ওইটা আমাদের ক্ষেত্রে ওনারা যতটা মানে করা উচিত ততটা করতে পারছে না, হয়তো পরিস্থিতির কারণে পারছে না। তারা যদি আমাদেরকে এরকম করে যে সহজ করে দেয় যে আপনারা যারা জুট নিয়ে কাজ করবেন তাদেরকে অতি সহজে এটা মেলা করার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, অথবা আপনারা মেলা করছেন ঠিক আছে, যারা জুট নিয়ে কাজ করছেন আপনাদের ফেয়ার তো একটা আপনারা জানেন একটা অ্যামাউন্ট আছে, তো ওদের জন্য একটা অ্যামাউন্ট ছাড় থাকবে। এরকম যদি সরকার আমাদের যে এক্সট্রা কোনো ভূমিকা পালন করে, অথবা আপনারা জানেন যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে পরিবহন ক্ষেত্রে অনেক কষ্ট পাই, মানে এগুলো নিয়ে যাওয়া আসা মেয়েদের পক্ষে, উদ্যোক্তাদের পক্ষে খুবই কষ্টকর। তো সেখানে যদি আমাকে বিশেষ কোনো সুবিধা দেয় যারা জুট নিয়ে কাজ করে, আমার মনে হয় যে উদ্যোক্তারা আরও সহজে কাজগুলো করতে পারবে, এটা আমার মানে এটা আমার বিশ্বাস। আমরা আবারও আপনার কাছে আসবো, আর একটু বুলবুল আহমেদ ভাইয়ের কাছে যাই। গাড়ির বডি তৈরি করেছেন পাট দিয়ে, তো আরো কিছু তৈরি করার আপনার চিন্তা ভাবনা আছে কিনা? ভবিষ্যৎ আমার কাছে এই মুহূর্তে প্রায় 15টার উপরে এরকম পাট নিয়ে করার মতো প্রজেক্টের লিখিত এবং কি ডায়াগ্রাম তৈরি করা আছে। এয়ার বোট আছে, ড্রোন বোট আছে, আর কিছু ছেলেরা আমাদের থেকে ডিমান্ড করে যে হালকা এবং মজবুত এবং শক্তিশালী ড্রোনের জন্য কি পাখা ব্যবহার করা যায়। কিন্তু এটা স্টাডি করতে গিয়ে আমরা যেটা খুঁজে পেলাম, নর্মালি যেটা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, আমদানি করা হচ্ছে, সেই ক্ষেত্রে তার চেয়ে শক্তিশালী আরও টেকসই মজবুত সেটা হচ্ছে আমাদের দেশে পাট থেকে তৈরি করা যাচ্ছে, আর সেটা থেকে আমরা আরও উন্নত কিছু আশা করি। তো আপনি যে গাড়িটি তৈরি করেছেন সেটি কি ইতোমধ্যেই সড়কগুলোতে চালিয়ে আপনি নিয়মিত যাতায়াত করেন কি? এটা শুধু আমার একটা মেসেজ ছিল সবার জন্য, আমাদের দেশের কাঁচামাল দ্বারা কোনো কিছু করা যায় কিনা, সেটা আমি ব্যবহার করতেছি এই কারণে ভবিষ্যতে এই একটা বাহন, তার মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং যে ভবিষ্যৎ তাতে কি সেটিং করা যাবে, তার ভবিষ্যৎ কি, সে বিষয়ে আমরা যেটা প্রকাশ করছি মানুষের কাছে, তার জন্য সেটার কমপ্লিট নিরাপত্তা এবং সহজতর হয় কিনা সেটা যাচাই বাছাইয়ের জন্য আমি নিয়মিত ব্যবহার করছি। আবার আপনার কাছে আসবো, আর একটু আমাদের রোকসানা পারভিন দীপু আপার কাছে যাই। আপা, আপনি বলছিলেন যে আজকে বেশ কিছু জিনিস আপনি নিয়ে এসেছেন আমাদের দর্শকদের দেখানোর জন্য, তো আমরা যদি একটু দেখতে চাই যে কি কি আনলেন আসলে পাট দিয়ে তৈরিকৃত পণ্য। আমরা যদিও প্রথমেই বলেছি যে পাটের অনেক কিছু তৈরি হয়, যেগুলো হচ্ছে যে মানে এত কিছু তৈরি হয় যে আসলে বর্ণনা করা যাবে না। যেমন এটা হচ্ছে কি একটা ওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, এই ওয়াল হ্যাঙ্গিংটা একদম জুট এবং শক্ত কাগজ, তাও আবার রিসাইকেল করা শক্ত কাগজ। যেমনটা অনেক কিছু বক্স, জুতার বক্স বা অনেক শক্ত কাগজ থাকে
যেগুলা কেটে শুধুমাত্র এই যে জুট পেঁচিয়ে এই তৈরি করা হয়েছে, আর কিচ্ছু না। বাহ। এবং এগুলো আমরা মেলায় সেল করি 120 টাকা 150 টাকা করে সেল করি ডোরবেল হিসাবে। আবার এগুলো হচ্ছে গিয়ে শোপিসও বলা চলে। আবার দেখেন সুন্দর একটা কথা লিখে দিয়েছি, এই যে আসসালামু আলাইকুম। জি জি। তো এটা একটা মানে একটা ইসলামিক যদি চিন্তা করি সেই দিক দিয়ে অনেক গুরুত্ব বহন করে। জি। তো এটা হচ্ছে এরকম একটা জিনিস। জি। এছাড়া আমরা যদি বলি এটা একটা হচ্ছে কি, একটা হচ্ছে গিয়ে কি, এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, যেমন দেয়ালে রাখলে এটা শোপিস বলা চলে। যদি এখানে আবার ঘন্টা লাগে দেওয়া যেত তাহলে আবার ডোরবেল হইতো। একদম জুট, এগুলোতে কোনো খরচ নাই, শুধু হচ্ছে জুটের রশিগুলো আর হচ্ছে ওই যে শক্ত কাগজ বললাম জি, জি। রিসাইকেল করে এগুলো। পাশাপাশি আমরা যদি বলি এটা একটা চিংড়ি মাছ, যদি এটা চাবির রিং, এটা চিংড়ি মাছ বলি। আবার হচ্ছে কি চাবির রিং হিসাবে খুবই এটা না আসলে খুব ইউনিক একটি প্রোডাক্ট দেখা যাচ্ছে। এখন এটা যদি আপনি কাউকে গিফট করেন সে জি। কিন্তু খুব খুশি হয়ে যাবে। এবং এটা চাবি রাখবেন এটাই বড় কথা না, আপনি কি জুটটাকে ব্যবহার করা হইলো। এবং বিদেশি আমি এটা ফিনল্যান্ডে দিই, খুব ওনাদের কাছে এটা অনেক জনপ্রিয়। আচ্ছা। একটা মাছ, আবার বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হয়েছে, পাশাপাশি চাবিও রাখা যাচ্ছে, দেখতেও সুন্দর। হ্যাঁ সবার হাতে হাতে রাখা যায়। এটা হচ্ছে কি একটা, এইটা একটা প্যান হোল্ডার, কিন্তু এই ধরনের প্যান হোল্ডারগুলো অফিস আদালতে যেমন ব্যবহার করা যায় তেমনি আবার হচ্ছে গিয়ে কি এগুলো আপনার মানে পারিবারিক কাজে ব্যবহার করা যায়। যেমন আপনার রান্নাঘরে ছোটোখাটো অনেক জিনিসগুলো রয়েছে রাখা যায়, এটা কিন্তু ঢাকনা দিয়েও রাখা যায়, সেভ করা যায়। তো এইভাবে আমরা জুট দিয়ে অনেক কিছু করি যে জিনিসগুলোর জন্য আলাদা কোনো খরচ নেই, যা আপনার অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু আপনার এটা কিন্তু এই যে শক্ত কাগজটা দেখছেন এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে গিয়ে সাধারণত যে শাড়ির কাপড়গুলি রোল পেছানো থাকে সেই কার্টুনগুলো কেটে তারপর আমরা। আচ্ছা, এগুলোর উৎপাদন খরচ কেমন হয়? এগুলার উৎপাদন খরচ যদি আপনি যদি আমরা একভাবে চিন্তা করি যে শুধু জুট দিয়ে করব আর কিছু জিনিস রিসাইকেল করে সেটা ব্যবহার করব, তাহলে উৎপাদনটা খুবই কম হয়। আচ্ছা। কারণ আপনার এখানে জুট আমরা আসলে জেডিপিসি থেকে জুটগুলো কিনে নিয়ে আসি 120 টাকা করে, মানে একটা কত বলে একটা মিটার বলে। এটা হচ্ছে কি আসলে অনেক, আমরা যদি গজ বলি, গজ অ্যাকচুয়ালি কি 1 গজ দিয়ে মোটামুটি হিউজ এরকম যদি আমরা বানাই এরকম বানাইতে পারবো, প্রায় ধরেন 50 পিস বানানো যাবে। তো হচ্ছে কি ওইভাবে চিন্তা করলে খরচটা একটু কম আসে, বেশি খরচ হয় না যদি সে কাজটা প্রপার জানে। আচ্ছা, আপনাদের এটা বিশেষ করে আপনি বললেন যে একটি পণ্য আপনি ফিনল্যান্ডে পাঠাচ্ছেন। জি। তো এরকম বিদেশে রপ্তানি করতে গেলে আসলে কি কি প্রতিবন্ধকতা রয়েছে একটা উদ্যোক্তার? আমি শুধু বলবো জুটের ক্ষেত্রেই যে আসলে প্রতিবন্ধকতা তা কিন্তু না। একজন উদ্যোক্তা শুধু বিদেশের কথাই বলবো না, সে যদি দেশেও কাজ করে তার অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তো প্রথম প্রতিবন্ধকতা হইল তার পরিবারের মানুষগুলো তাকে সহযোগিতা করে না। প্রথম সে যখন এই পাট নিয়ে যখন আমি কাজ শুরু করলাম সবাই কিন্তু হাসাহাসি করতো, যে আমি কিন্তু তখন এইভাবে চিন্তা করি না যে পাটের ট্রেনিং নিব তারপরে কাজ করব। আমি কিন্তু বাজারের ব্যাগগুলো, পুরান ব্যাগগুলো কেটে কেটে কাজ করতাম, তখন তারা সবাই হাসাহাসি করতো। তাই এই যে পারিবারিক একটা প্রতিবন্ধকতা, সকল উদ্যোক্তা হোক ছেলে হোক মেয়ে, তাদের মেজর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে তারা সেল করার মানে প্রপার জায়গাটা পায় না, প্রপার দামটা পায় না। যেমন একটা যদি সে তৈরি করে রাখলো, এখন 500 পিস তৈরি করলো, কেউ অর্ডার দিল তৈরি করলো, তখন সে কিন্তু সেল করতে পারে, কিন্তু সে রিস্ক নিতে চায় না, আমি কোথায় সেল করব, কিভাবে করব, আমার সেলের না হইলে কি হবে, এটা একটা চ্যালেঞ্জ তাদের জন্য। আর যদি শুধু পাটেরই যদি উৎসব করা হইতো, পাটেরই যদি মেলা হইতো, জুটেরই হইতো, প্রতি বছর একটা এটা হইতো, তাইলে সে তৈরি করে করে রাখতো যে ওই সময় সারা বাংলাদেশ থেকে এটা একটা দিবস পালন হইব, ওইখানে শুধু জুটেরই সব সেল হবে। আর যে কোনো জায়গায় তারা যে লোন নিয়ে কাজ শুরু করবে, যেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা, সেটা অনেক কন্ডিশন মেনে তাদেরকে একটা লোন নিতে হয়। যে বড় উদ্যোক্তা তার হয়তো অনেক বড় মানে সাপোর্ট আছে বা ব্যাংক তাকে সহজে দেয়, যারা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে কেউই সহযোগিতা করে না। তারা মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তারপরে চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে কিন্তু তারা সেল করার জায়গা পায় না। এই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, কেউ যদি জুট নিয়ে কাজ করে, কেউ যদি এই পণ্য নিয়ে কাজ করে, জুট বা অন্য অন্য হস্তশিল্প নিয়ে কাজ করে, তারা যদি চায় আমার কাছেও মানে দিতে পারে। সেটা হচ্ছে আমি তো বললাম মিরপুর 6 প্রতিবেশী কুটির শিল্প, এখানে দিতে পারে।
এছাড়াও তারা বিভিন্ন মেলাগুলোতে সেল করতে পারে, তাইলে তাদের যে প্রতিবন্ধকতাটা আছে সেটা থাকবে না। আচ্ছা, আমরা ইতোমধ্যে শুনে থাকি, আমরা বিভিন্ন রিপোর্টে আমরা দেখে থাকি যে অনেকে বলেন যে আমরা তৈরি করার পর আসলে বিক্রির ক্ষেত্রে সঠিক মূল্যটা আমরা পাই না, কিংবা এক্ষেত্রে চাহিদার জায়গাটাও বলা হয় যে খুব বেশি চাহিদা নাই, বানানোর পরেও দেখা যায় দীর্ঘদিন লাগে একটি প্রোডাক্ট সেল করতে। আসলে এই বিষয়টা কেন ঘটতেছে? নাকি আমরা শুধু ট্রেডিশনাল সিস্টেমে এটা বিক্রি করতে চাচ্ছি? এটা কি আমরা অনলাইনে কিংবা এখন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ই কমার্সগুলোতে কি আমরা আনতে পারছি নাকি? না, এটা ই কমার্সে কিন্তু অলরেডি জুটের চলে আসছে। সেটা হচ্ছে গিয়া যদি আপনারা উদ্যোক্তা নামে একটা চ্যানেল রয়েছে, এই উদ্যোক্তা চ্যানেল মানে এটা হলো গিয়ে আসলে বড় কোনো লোক না, তারা আমাদের মতোই এরকম ছোটোখাটো। তো উদ্যোক্তা চ্যানেলে কিন্তু ওরা অলরেডি ই কমার্সের মাধ্যমে এই জুট বিক্রির আমাদেরকে প্ল্যাটফর্ম করে দিয়েছে। তো এছাড়াই যে আপনি যেটা বললেন যে প্রপার মূল্য পাওয়া যায় না বা তৈরি করার পর অনেক দেরি হয়, সেল করতে পারে না, আমার কথা হইলো এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তাকে 5টা পি মনে রাখতে হবে: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তাকে শুধু উত্তরা গুলশানে সেল করব, তারাই এত দামি প্রোডাক্ট ব্যবহার করবে, এইভাবে যদি সেল চিন্তা না করে ছোট থেকে মানে ছোটোখাটো যেভাবে যেভাবে ব্যবহার করতে পারে এভাবে যদি প্রোডাক্টগুলো তৈরি করে, তাহলে আমার মনে হয় সেল করবে, মানে সেলের কষ্ট হবে না। যে মেলায় যাক 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকার ভিতরে কিনে নিবে। এখন যদি একটা প্রোডাক্টের দাম আপনি 800 চান, 1000 টাকা চান, সেক্ষেত্রে সবাই কিন্তু কিনতে পারে না, আকর্ষণীয় হইলেও। আর আরেকটা আপনি যেটা বলেছেন যে অনেক পরে থাকে, সেল হয় না, এটার একটা হইলো গিয়ে কি আকর্ষণীয় হইতে হবে, ডাইভার্সিফিকেশন আনতে হবে। সেই গতানুগতিক সেই জুটের আপনার যে সেই হ্যান্ডব্যাগ, সেই পাঁচ ব্যাগ, ওগুলাতে থাকবেন না। আপনি ডে বাই ডে চলে আসেন শোপিজে, চলে আসেন সাবিরিংয়ে, চলে আসেন, আরও অনেক কিছু হয়। আর একটু বুলবুল আহমেদ ভাইয়ের কাছে যেতে চাই। আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে আপনি যে গাড়িটি তৈরি করলেন, 3 চাকার একটি বাহন, আমরা বিভিন্ন গণমাধ্যমেও এটি রিপোর্ট দেখেছি, তো আসলে আপনার এই গাড়ি সড়কে চলাচলের জন্য লাইসেন্সের কোনো ইস্যু আছে কিনা, কিংবা আপনার এই গাড়ি যদি বাণিজ্যিকভাবে কোনো প্রতিষ্ঠান আসলে উৎপাদন করতে চায়, সেক্ষেত্রে আসলে তাদের কস্টিংটা কেমন হবে? আমরা কোনো কিছু করার পরে ওটার কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা এরকম কোনো প্রতিনিধিকে আমাদের মধ্যে পাই না। তো তারপর যখন আমরা নিজস্বভাবে নিজেদের মন মোতাবেক যখন আমরা একটা সার্টিফিকেট তৈরি করি বা ব্যক্তিগত প্রযুক্তির কিছু ক্ষেত্রে কিছু আইনি ব্যবস্থা থাকে, সেটা আমরা নিজেরাই সেটাকে আমরা কোনো তোয়াক্কাই করি না। না, আপনি কোনো আইনি জটিলতায় কি পড়েছেন এই গাড়ি নিয়ে? আমি এই পর্যন্ত আইনি জটিলতায় পড়েছি। আচ্ছা। যদিও প্রত্যেকটা দেশে তার প্রযুক্তি আইন থাকে, সেক্ষেত্রে হতে পারে সে এই বিমান ব্যবহার করছে ব্যক্তিগত প্রযুক্তিতে তৈরি করা, অথবা গাড়ি তৈরি করেছে, অথবা যুদ্ধের ট্যাঙ্কও তৈরি করেছে। আমরা যেটা করেছি সেটা কৌশলগত যুদ্ধের জন্য আমাদের সীমান্তে সুরক্ষা অথবা অভ্যন্তরীণ কিছু সুরক্ষা সুবিধার জন্য আমরা হালকা এবং দ্রুতগতির গাড়ি তৈরি করার জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। কি প্রচেষ্টা চালাচ্ছেন? এই গাড়ি তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে গাড়ি তো তৈরি করবেন, গাড়ি তো অন্যান্য অনেক ব্র্যান্ডও তৈরি করতেছে, মানে আপনাদের কেন আলাদা, মানে আপনি কেন আলাদা, কিংবা আপনারা যারা একসাথে কাজ করতেছেন এটা নিয়ে? আমাদের যারা একসাথে কাজ করতেছি, যদি আমাদের প্ল্যান আরো বড় ছিল। মানে কি প্ল্যান ছিল সেটা আমরা একটু জানতে চাই। প্ল্যান ছিল আমাদের নিজস্ব কাঁচামাল দ্বারা গাড়ি তৈরি, বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট তৈরি, ড্রোন তৈরি। তো সেই ক্ষেত্রে আমাদের আইনি জটিলতা হচ্ছে এটাই যে ছেলেরা ভয় পায়, কারণ পরিবার থেকে শুরু করে সমাজ ব্যবস্থায় এরকমভাবে করা হয়েছে যে আমরা কোনো কিছু করার আগে খেয়ে হারিয়ে ফেলি। আইনি জটিলতা থাকবেই। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি পারে আমাদের জন্য বিশেষ কিছু ফেসিলিটির ব্যবস্থা করে দিক, যাতে আমাদের তৈরি করা প্রযুক্তি একটা গণমাধ্যম বা যারা যাচাই বাছাই করবে একটা কোয়ালিটির মধ্যে নিয়ে যাবে, নিরাপত্তা বিভিন্ন বিষয়ে যাচাই বাছাই করবে, আসলে ব্যবহার উপযোগী কিনা, সেটার জন্য আমরা বিশেষ ফেসিলিটি চাচ্ছি। এটার জন্য কি কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগবে কিংবা এরকম কোনো বিষয় কি? রেজিস্ট্রেশন নাম্বার আমি
যতটুকু জানি একটা দেশের প্রযুক্তি আইন, প্রত্যেকটা দেশে তার নিজস্ব প্রযুক্তি আইন আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত, এখন আমি যেটা চালাচ্ছি সেটা পরীক্ষামূলকভাবে, সেটা যখন আমি অন্য কারোর হাতে হস্তান্তর করব অথবা ইন্ডাস্ট্রিয়ালভাবে করব, তখন সেটার জন্য আইনি ব্যবস্থা এটার দিকে নজরদারি করবে। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রতিষ্ঠান কি আপনার সাথে যোগাযোগ করেছে যে আসলে পার্ট দিয়ে কিভাবে আসলে গাড়ির বডি তৈরি করা যায় এ নিয়ে? পার্ট দিয়ে গাড়ি তৈরি করা হয়েছে, এটা আসলেও আশ্চর্যজনক। এটা সবাই এটা নিয়ে একটু তোলপাড় করে আছে। যদিও যে আমার কাছে বর্তমানে যে একটা মডেল তৈরি করা আছে, সেটা আমাদের দেশে এর আগে কখনো কেউ করেনি, অথবা আমি জানি এই মডেলের গাড়ি কেউ আনেওনি বাংলাদেশে। যদি আমাদের দেশে সম্পূর্ণ তৈরি করা, যদি আসছে এখানে পাটের কথা, তারা এটা নিয়ে গবেষণার একটা ফল কি আসে সেটার জন্য তারা অপেক্ষা করছে। চলে যায় একটু দীপু আপার কাছে। আপনি বলছিলেন যে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কিংবা নতুন যে প্রোডাক্টগুলো, পণ্যগুলো আসলে তৈরি হচ্ছে পার্ট নিয়ে, এগুলো বিশ্ববাজারে শুধু না, দেশেও নতুন বাজার তৈরির জন্য আসলে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। তো এই প্রতিবন্ধকতা কাটানোর জন্য আসলে আপনাদের দিক থেকে কোনো প্রস্তাবনা আছে কিনা সেটা আমরা একটু জানতে চাচ্ছি। আমরা একটা জুটের যে কোনো একটা ওয়ার্কশপ করতে পারি, বা সরকার থেকে যদি জুটের উপরে একটু বেশি বেশি করে ট্রেনিং দেওয়া হয়, যে ডাইভার্সিফিকেশন মানে বাড়ুক, জুট দিয়ে পণ্য বাড়ানো হোক সেই আগের মান্দাতার আমলে না থেকে, তাইলে চ্যালেঞ্জ অনেকটা কমে যাবে, জুটের বাজারটা আরও বেড়ে যাবে। তো এই জন্য এখানে এই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য ডাইভার্সিফিকেশন আনতে হবে। আর ডাইভার্সিফিকেশন আনতে হলে ট্রেনিং বাড়াইতে হবে, প্রশিক্ষণের মাত্রা বাড়াইতে হবে। নিজের মতো বানাইলাম, আবিষ্কার করলাম, তার পাশে যদি আরেকজন এসে আরেকটু ট্রেন আপ করে দেয়, তাহলে এটা হচ্ছে গিয়ে কি চ্যালেঞ্জটা কমে যাবে। মানে তখন বিক্রি বেশি হবে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, তারপরে সৌন্দর্য বৃদ্ধি পাবে, একটা নিয়মে হবে, অপচয় কমে যাবে, খরচ কমে যাবে। তো এটা চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য বেশি বেশি করে সরকারের পক্ষ থেকে হোক, এনজিওগুলোর পক্ষ থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে ট্রেনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। এগুলো আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠান কিংবা আপনার যে প্রতিষ্ঠানটি আছে সেখানে এখন আপনি বললেন যে বেশ কয়েকজন নতুন নারী উদ্যোক্তারা কাজ করছেন। আসলে আপনাদেরকে ট্রেন আপ করার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে কি আপনারা একসাথে মার্চ হয়ে কাজ করছেন কিনা? যে আমার প্রতিষ্ঠান কিন্তু মিরপুর ৬ প্রতিবেশী কুটির শিল্পে ৪১টা মেয়ে কাজ করে, কিন্তু ওদেরকে কিন্তু আমি ট্রেন আপ করেছি। আর এটা কিন্তু সরকারের সহযোগিতা বলতে এটা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে, সরকারিভাবেই বলা চলে, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা ২০ দিন ব্যাপী একটা পাটের উপরে ট্রেনিং করেছে, যেগুলো আমার ছাত্রীরা নিয়েছে। যদি আমি ট্রেনার ছিলাম, ইনস্ট্রাক্টর ছিলাম, বা আরও অনেক আছে তাদের, তো ওইভাবে ওরা ট্রেন আপ করে মানে এই সংখ্যাটা অনেক, মানে এখন অনেকেই পাট নিয়ে কাজ করছে। এটা হচ্ছে কি অনেকটাই সম্ভব হয়েছে এই যুব উন্নয়ন এসএমই ফাউন্ডেশন তাদের ট্রেনিংয়ের জন্য। এখন আপনি দেখবেন বাণিজ্য মেলায় কিন্তু আলাদা করে একটা এই অংশ থাকে যেটা শুধু জুট গ্যালারি বলে, এইটা সম্ভব হয়েছে। আবার এই যে জেলখানা প্রজেক্টে আমরা কাজ করছি, সেইখানে সমস্যা অধিদপ্তরের মাধ্যমে সেইখানেও কিন্তু আমরা জুটের উপরে ট্রেন আপ করছি। তো এখন হচ্ছে কি ধীরে ধীরে এই চ্যালেঞ্জগুলো কমে যাচ্ছে বিক্রি নিয়ে, কারণ ওই যে ভ্যারাইটিস করে তৈরি করা হচ্ছে। আবার আমরা যারা উদ্যোক্তা, আমরা ট্রেন আপের সময় আমরা তাদেরকে কথা দিই যে আপনাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে সেল করবেন, তাহলে তারা গ্যারান্টি পায় যে কোথায় সেল করবো এটা নিয়ে চিন্তা নেই। প্রত্যেকটা মানুষের চিন্তা প্রোডাক্ট তৈরি হলে সেল করব কোথায়, তো ওই গ্যারান্টিটা আমরা দিয়ে দিই যে আপনারা পণ্য তৈরি করে আমাদের কাছে সেল করেন। আমরা যা ইচ্ছা তা করি, সেটা পরে করব, কিন্তু আপনাদের সেলের সাথে সাথে নগদ টাকা দিয়ে আমরা কিনে নেব, নট আফটার সেল, বিফোর সেল আমরা কিনে নিই। অর্থাৎ আগেই ওনাদের পেমেন্ট করে দিই, কিনে নিয়ে পরে আমরা সেল করি, গিফট করি, সেটা হচ্ছে আমাদের বিষয়। না, এতে আসলে নতুন যারা উদ্যোক্তা আছেন তারাও আসলে এই খাতে আসতে আরো বেশি উদ্বুদ্ধ হবে, যেহেতু একটি পণ্য তৈরির সাথে সাথে আপনারা কিনে নিচ্ছেন। তারা নিজস্বভাবে আসলে বাজার নিয়ে চিন্তা করা লাগতেছে না প্রাথমিক পর্যায়ে। সবচেয়ে বড় কথা একটা জিনিস জানবেন হয়তো, যদিও এটা আজকে পাটের উপর আপনাদের এখানে এসেছি, আমি কিন্তু এই কাজ করি, নিজের টাকা মিরপুর ৬ তলা করে নিয়েছি। এই কাজ করে আমি কিন্তু, আমার হাজব্যান্ড পশিকায় জব করে, আমার 2টা বাবু আছে, আমি কিন্তু এইটা থাকতে বিয়ে হয়েছি। বিয়ের পরে কিন্তু আমি ডবল MBA করছি, ডবল মাস্টার্স করছি, অ্যাডভোকেট পাস করছি। এখন ঢাকা কমার্স কলেজে হোম সায়েন্স বিভাগে এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল ক্লাস নিতাম।
তারপরে হচ্ছে এসএমই রিসোর্স পারসন, যুব উন্নয়নের রিসোর্স পারসন, এবং পাশাপাশি কিন্তু শুধু যে এই করেছি তা না, আমি কিন্তু সাভার একটা এতিমখানা মাদ্রাসা বৃদ্ধাশ্রম করেছি, আটকারা জায়গায় কিনে শুধু কিন্তু এই কাজগুলো করে, মানে আমার পরিচয়টা বলার উদ্দেশ্য হলো এই যে আমি এই কাজগুলো করেই কিন্তু এগুলো করেছি। হাজব্যান্ডের থেকে সহযোগিতা নিয়েছি, জীবন ওনার থেকে 40 টাকা আমি নিয়েছি, নিজের টাকায় বাড়ি করেছি। কেন সম্ভব হয়েছে? আমি এগুলো নিয়ে কাজ করেছি বিদায়। আর এগুলো চ্যালেঞ্জ, যেটা বললেন চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেটা অতিক্রম করে এগিয়ে গেলেই সমস্যার সমাধান হবে। জি, আপনাকে ধন্যবাদ এবং বুলবুল ভাইকেও ধন্যবাদ। দর্শক, আসলে আজ আমরা শুনছিলাম যে পাট নিয়ে আসলে কত ধরনের পণ্য তৈরি করা যায় এবং এই পণ্য তৈরির পরে আসলে যে বাজারটি রয়েছে, বিশেষ করে দেশীয় বাজার এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা পাট রপ্তানি করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেই বিষয়গুলোও কিন্তু আমরা শুনলাম। আমাদের দুজন সফল উদ্যোক্তা আজ আমাদের সাথে ছিলেন। তো আজকের এই আয়োজন ঠিক এখানেই আমরা শেষ করছি এবং পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আজকের এই আয়োজন এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।